চলুন আজকে আমরা চুম্বকের এই জাদুকরী দুনিয়াটা একটু এক্সপ্লোর করি। আর হ্যাঁ, আজকের এই চমৎকার ভিজুয়াল জার্নির জন্য কিন্তু স্পেশাল থ্যাঙ্কস পাও না সায়েন্স অরবিট কোচিং সেন্টার আর শিক্ষক মামুন মল্লিকের। উনাদের তৈরি করা দারুণ সব ক্লাস নোটসের উপর ভিত্তি করে আজ আমরা এই পুরো বিষয়টা একদম গভীরে গিয়ে বুঝব। তো আজকে আমাদের প্ল্যানটা কি? খুব সিম্পল। আমরা শুরু করব চুম্বক আর তার বেসিক বৈশিষ্ট্য দিয়ে। এরপর দেখব এর দিক নির্দেশক ধর্ম, মেরুর আকর্ষণ বিকর্ষণের মজার খেলা, চৌম্বক আবেশ আর ক্ষেত্র, এবং সবশেষে জানব আমাদের চারপাশে মানে এই বিশাল পৃথিবীতে চুম্বক কিভাবে কাজ করছে। তো চলুন আর দেরি না করে একদম শুরুতেই ঢুকে পড়া যাক আমাদের প্রথম টপিকে, চৌম্বক আর তার মূল বৈশিষ্ট্যগুলো আসলে কি। আচ্ছা, খেয়াল করে দেখুন, লোহা, নিকেল আর ইস্পাতের মতো জিনিসগুলো কেমন প্রবল বেগে ছুটে গিয়ে চুম্বকের গায়ে আটকে যাচ্ছে, তাই না? এগুলো হলো চৌম্বক পদার্থ। কিন্তু অন্যদিকে প্লাস্টিক, কাঠ বা রবারের মতো জিনিসগুলোর দিকে একবার তাকান। একদম শান্ত, এদের উপর চুম্বকের কোনো পাত্তাই নেই। এদেরকে আমরা বলি অচৌম্বক পদার্থ। এখন আপনাদের মনে কি কখনো প্রশ্ন জেগেছে যে এই চুম্বক বা ম্যাগনেট নামটা আসলে এলো কোথা থেকে? এর পেছনে কিন্তু ২৫০০ বছরের পুরনো একটা দারুণ গল্প আছে। ম্যাগনেশিয়া নামের একটা অঞ্চলে একজন মেষপালক একদিন দেখলেন তার লাঠির লোহার মাথাটা একটা অদ্ভুত পাথরের সাথে আটকে যাচ্ছে। ওই প্রাকৃতিক পাথরটার নাম ছিল ম্যাগনেটাইট, আর ঠিক সেখান থেকেই আজকের এই ম্যাগনেট নামের উৎপত্তি। হিস্ট্রি তো জানা হলো, এবার চলুন আমরা চুম্বকের খুব স্পেশাল একটা পাওয়া নিয়ে কথা বলি, আর সেটা হলো এর দিক নির্দেশক ধর্ম। ভাবুন তো, একটা সুতো দিয়ে যদি একটা দণ্ডচুম্বককে আপনি এমনিতেই ঝুলিয়ে দেন, কি হবে? এটা কিন্তু এমনি এমনি স্থির থাকবে না। এটা ধীরে ধীরে ঘুরতে থাকবে আর একদম নিখুঁতভাবে উত্তর দক্ষিণ দিক বরাবর এসে থেমে যাবে। ভাবা যায়? চুম্বকের এই দারুণ ক্ষমতার জন্যই কিন্তু শত শত বছর ধরে নাবিকরা মাঝ সমুদ্রে সঠিক পথের দিশা পেয়ে আসছেন। রাইট, এবার আমরা ঢুকব এর পরের আকর্ষণীয় পর্বে, চুম্বকের মেরু আর তাদের সেই বিখ্যাত আকর্ষণ বিকর্ষণের খেলায়। চুম্বকের ঠিক দুই প্রান্তে যে উজ্জ্বল অংশগুলো থাকে না, ঠিক ওখানেই কিন্তু এর আকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি। এই প্রান্তগুলোকেই আমরা বলি মেরু বা পোল। আর একদম মাঝখানের জায়গাটা, ওটা হলো উদাসীন অঞ্চল বা নিউট্রাল জোন, যেখানে আকর্ষণ ক্ষমতা একেবারে জিরো বললেই চলে। এখানে একটা অদ্ভুত গাণিতিক ফ্যাক্ট বলি আপনাদের, শুনলে অবাক হবেন। চুম্বকের এই আসল মেরু দুটো কিন্তু এর একদম শেষ মাথায় থাকে না, বরং সামান্য একটু ভেতরে থাকে। যার মানে হলো একটা চুম্বকের যে জ্যামিতিক দৈর্ঘ্য, তাকে 0.86 দিয়ে গুণ করলেই কেবল এর আসল চৌম্বক দৈর্ঘ্য পাওয়া যায়। সত্যিই অ্যামেজিং, তাই না? এবার আসল ম্যাজিকটা দেখুন। যখন দুটো উত্তর মেরু মানে সমমেরুকে আপনি কাছাকাছি আনবেন, তারা একে অপরকে রীতিমতো ধাক্কা দিয়ে দূরে ঠেলে দেবে, জাস্ট বিকর্ষণ করবে প্রবল বেগে। কিন্তু যদি একটা উত্তর আর একটা দক্ষিণ মেরুকে কাছাকাছি আনেন, ব্যাস, সাথে সাথেই তারা একে অপরকে চুম্বকের মতো, আক্ষরিক অর্থে চুম্বকের মতো আকর্ষণ করবে। এখানে একটা খুব ট্রিকি ব্যাপার আছে। শুধু আকর্ষণ দেখে কিন্তু নিশ্চিত হওয়া যায় না যে অপর বস্তুটাও চুম্বক কিনা। কারণ একটা চুম্বক তো যে কোনো সাধারণ লোহাকেও আকর্ষণ করতে পারে, তাই না? কিন্তু বিকর্ষণ, এটা হলো চুম্বকত্বের একদম নিশ্চিত প্রমাণ। কারণ কেবল দুটো আসল চুম্বকের সমমেরুর মাঝখানেই এই বিকর্ষণ ঘটা সম্ভব। তো আকর্ষণ বিকর্ষণের ফান্ডা তো ক্লিয়ার হলো। এবার চলুন দেখি এই অদৃশ্য শক্তিটা আসলে কতটা জায়গা জুড়ে কাজ করে। আমাদের পরবর্তী টপিক, চৌম্বক আবেশ ও চৌম্বক ক্ষেত্র। লোহার গুঁড়োগুলো যখন চৌম্বকের চারপাশে ছড়িয়ে দেয়া হয়, তখন সেগুলো নিজে নিজেই কেমন চমৎকার একটা প্যাটার্ন তৈরি করে ফেলে, চেয়ার করেছেন? এই প্যাটার্নগুলোই মূলত চৌম্বকের চারপাশের অদৃশ্য বলরেখাগুলোকে আমাদের চোখের সামনে ভিজুয়ালাইজ করে দেয়। চৌম্বকের চারপাশে ঠিক যেটুকু জায়গা জুড়ে এর এই প্রভাব বা রাজত্ব থাকে, সেটাকেই বিজ্ঞানের ভাষায় বলে চৌম্বক ক্ষেত্র। আর আবেশ বা ইন্ডাকশন জিনিসটা কি?
ধরুন একটা শক্তিশালী চুম্বক একটা লোহার পেরেকের কাছে আসলো, তখন পেরেকটা কিন্তু সাময়িকভাবে নিজেই একটা চুম্বকে পরিণত হয়ে যায়। এই যে গুণটা ধার করা, এটাই হলো আবেশ। আর ঠিক এই আবেশের কারণেই দেখবেন প্রথম পেরেকটা আবার দ্বিতীয় আরেকটা পেরেকে আকর্ষণ করে একটা সুন্দর চেইন তৈরি করে ফেলে। তার মানে পুরো প্রসেসটার বটম লাইন হলো আকর্ষণের পূর্বে আবেশ হয়। চুম্বক সরাসরি হুট করে কোনো কিছুকে আকর্ষণ করে না। আগে সে সেটাকে সাময়িকভাবে আবেশের মাধ্যমে চুম্বকে পরিণত করে আর তার ঠিক পরই নিজের দিকে টেনে নেয়। আচ্ছা, আপনাদের জন্য এবার একটা প্রশ্ন। চিন্তা করুন তো, একটা দণ্ডচুম্বককে যদি আমরা একদম স্লো মোশনে মাঝখান থেকে টুকরো করে ভেঙে ফেলি, তাহলে কি হবে? আমরা কি এর উত্তর আর দক্ষিণ মেরুকে আলাদা করে ফেলতে পারব? কি মনে হয়? চমকপ্রদ উত্তরটা হলো না। এটা লিটারালি অসম্ভব। আপনি একটা চুম্বককে যত টুকরোই করুন না কেন, ওই প্রতিটা ভাঙা টুকরোর সাথে সাথে নতুন করে একটা উত্তর আর একটা দক্ষিণ মেরু তৈরি করে নেবে। মানে প্রতিটা টুকরোই এক একটা সম্পূর্ণ নতুন চুম্বকে পরিণত হবে। এতক্ষণ তো আমরা ল্যাবের ভেতরের চুম্বক নিয়ে জানলাম। চলুন এবার আমাদের চারপাশের বিশাল পৃথিবীতে এই জাদুকরী শক্তির ব্যবহারগুলো একটু এক্সপ্লোর করি। শুনলে হয়তো অবাক হবেন, মহাকাশে ভাসমান আমাদের এই বিশাল পৃথিবীটা, হ্যাঁ, এই পৃথিবী নিজেই কিন্তু একটা আস্ত বিশাল চুম্বক। পৃথিবীর ঠিক গর্ভে থাকা এই বিশাল চৌম্বক ক্ষেত্রের কারণে কিন্তু আমাদের কম্পাসের কাঁটা সব সময় উত্তর দিক নির্দেশ করে। আর শুধু যে আমাদের তৈরি কম্পাস এই সিগন্যাল ধরতে পারে তা কিন্তু নয়, প্রকৃতির প্রাণীরাও এই শক্তিটা দারুণভাবে কাজে লাগায়। যেমন ধরুন পায়রা কিংবা সামুদ্রিক কচ্ছপ, এদের শরীরে প্রাকৃতিকভাবেই ম্যাগনেটাইট নামে চৌম্বক বস্তু থাকে, আর সেটাকে কাজে লাগিয়ে তারা পৃথিবীর চৌম্বক ক্ষেত্রকে তাদের ইনবিল্ট জিপিএস হিসাবে ব্যবহার করে হাজার হাজার মাইল পথ একদম নির্ভুলভাবে পাড়ি দেয়, কোনো ম্যাপ ছাড়াই। আর পৃথিবীর এই চৌম্বক ক্ষেত্রের সবচেয়ে দৃষ্টিনন্দন, সবচেয়ে সুন্দর রূপটা কি জানেন? মেরুজ্যোতি বা অরোরা। মহাকাশ থেকে ছুটে আসা ক্ষতিকর কসমিক রশ্মিগুলো যখন পৃথিবীর চৌম্বক মেরুতে প্রবল বেগে এসে আঘাত করে, তখন রাতের আকাশে সৃষ্টি হয় এমন শ্বাসরুদ্ধকর উজ্জ্বল নিয়ন আলোর খেলা। দেখলে মনে হয় যেন স্বর্গের আলো। প্রকৃতি তো গেল, এবার আমাদের দৈনন্দিন জীবনের দিকে তাকাই। এটিএম কার্ডের পেছনে যে কালো ম্যাগনেটিক স্ট্রিপটা থাকে, যেখানে আমাদের সব ডিজিটাল তথ্য লুকিয়ে থাকে, সেখানেও কিন্তু কাজ করে এই চুম্বক। এছাড়া চিকিৎসা বিজ্ঞানে চোখের ভেতর থেকে লোহার চূর্ণ বের করতে কিংবা আমাদের রোজকার ব্যবহারের ইলেকট্রিক কলিং বেল ও মোটর, সবখানেই এই অদৃশ্য চৌম্বক শক্তির রাজত্ব। আজকের এই এক্সপ্লেনার শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রেখে যেতে চাই। জাস্ট একবার ভেবে দেখুন তো, এই অদৃশ্য চৌম্বক বল যদি পৃথিবীতে না থাকতো, তাহলে আমাদের এই আধুনিক প্রযুক্তি, প্রাণী জগৎ, এমনকি পুরো পৃথিবীটা ঠিক কেমন হতো? একটু ভাবুন বিষয়টা নিয়ে। বিজ্ঞানকে এভাবেই প্রশ্ন করতে থাকুন আর নতুন কিছু এক্সপ্লোর করতে থাকুন।